আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। শুরু করছি বাংলা ভিশনের বিশেষ আয়োজন ভোটের সমীকরণে। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আমাদের সাথে আপনারা জানেন যে কিছুক্ষণের আর কয়েক ঘন্টা মাত্র বাকি ভোট গ্রহণ অনুষ্ঠানের। তা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য এসে আমাদের সাথে আছেন সাংবাদিক ও বিশ্লেষক শাহেদ আলম। একই সাথে আছেন বাংলা ভিশন ডিজিটাল এক্সিকিউটিভ এডিটর বদরুল আলম নাবিল ভাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বিভিন্ন আম, বিভাগীয় পর্যায়ে আমাদের বাংলা ভিশনের সহকর্মী বৃন্দ। রাজশাহী থেকে আছেন পরিতোষ চৌধুরী আদিত্য, ঠাকুরগাঁও থেকে আছেন খোদাবক্স ডাবলু, খুলনা থেকে আছেন আতিয়ার পারভেজ, আহ, গণমাধ্যম ব্যক্তিত্ব মিজানুর রহমান সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা শুরুতে একটু শাহেদ ভাই আপনার কাছে যাচ্ছি। মাত্র কয়েক ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে, মানে এখন ঘন্টার হিসেবে এসছে। কেমন হতে পারে আগামীকালের ভোট গ্রহণ? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি তো খুব আশাবাদী মানুষ। আহ, আমি অনেক সরকার মধ্য থেকেও নির্বাচনের ব্যাপারে সম্ভবত যারা পাবলিক স্পেয়ারে কথা বলে তাদের মধ্যে আমি মনে হয় প্রথম, এবং অনেকদিন ধরে খুব কনফিডেন্টলি বলছি যে ইলেকশন হবে। এমনকি রক্তপাত হইলেও ইলেকশন হবে, হইতে হবে। কারণ আমি নির্বাচন ছাড়া ভিন্ন কোনো একটা যে রাস্তা আছে সেই রাস্তাটা আমার চোখের সামনে ছিল না, আমি দেখিনি। এজন্য যারা পাবলিক স্পেয়ারে কথা বলে, টকশোতে কথা বলে, অনেক বিজ্ঞজন, আমাদেরই সহকর্মী সহযোদ্ধা নির্বাচন নিয়ে সংশয়, ক্রমাগত সংশয় যখন প্রকাশ করেছেন, তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করার পর থেকে আমি আর এই সংশয়ের ব্যাপারে কোনোদিন মুখ খুলিনি। আমি বলি নাই। কারণ আমি জানি যে যেভাবে হোক আমাদের ইলেকশন উঠায় আনতে হবে। সেই ইলেকশন উঠায় আনার শেষ প্রান্তে আমরা আছি, এবং কারণ আমাদের পার্লামেন্টারি সিস্টেমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমাদের ডেমোক্রেটিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের মূল যে ভিত্তি সেটা হলো পার্লামেন্টে প্রবেশ করতে হবে। এই পার্লামেন্টে প্রবেশ করার অন্য কোনো উপায় নাই যদি না নির্বাচন। এর মধ্যে আপনারা দেখেছেন অনেকেই নানানভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের নানান রকম চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, যেমন বিপ্লবের নামে। এমনকি কয়েকদিন আগেও আপনার একটা অর্কেস্ট্রা আমরা দেখেছি ঢাকাতে। ওইটারও কিছুটা সরকার গোয়েন্দা সংস্থা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিল যে না, এটা বড় আকার ধারণ করতে পারে কিনা। কিন্তু আই মাস্ট থ্যাংক টু দ্য আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা মাঠে একদম অ্যাক্টিভ ছিল, তারা কিন্তু খুব দাপটের সাথে এবং খুব সতর্কতার সাথে পুরো জিনিসটাকে ডিসবার্স করেছে। ওই দিন যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি বোল্ড সিদ্ধান্ত না নিতে পারতো, তাহলে কিন্তু আজকে আমাদের ইলেকশনটা এত সার্টেন আমরা মনে করতে পারতাম না। তো ইলেকশন কেন্দ্রিক যে জটিলতা, সংশয়, এগুলো ছিল, অনেক ক্ষেত্রেই ছিল। আমি মনে হয় যে না, সেই সব সংশয়, জটিলতাগুলো উত্তরণ করে আমরা নির্বাচনের পথে আছি, এবং আর কয়েক ঘন্টা পরেই ভোট গ্রহণ। ভোট গ্রহণের আগে যেসব প্রস্তুতি নেওয়া দরকার এবং যত অ্যাক্টিভ থাকা দরকার, এর সবগুলো সিম্পটম আমরা দেখতে পাচ্ছি। যদিও কোথাও কোথাও দু এক জায়গায় ব্যথা হয়েছে, যেমন ঢাকায় একজন বিশিষ্ট আলোচক এবং একটি রাজনৈতিক দলের সমর্থক টাকা দিচ্ছেন অনেক জায়গা থেকে, খোদ শিবিরের সমর্থিত লোকজনও তাকে গ্রেপ্তার দাবি করেছে। কিন্তু পরে তিনি ব্যাখ্যা দিয়েছেন আইন শৃঙ্খলা সহযোগিতা বাহিনী আর করেছে। এটি নজর দেয় নাই। আম, আজকে আহ, যেটা হয়েছে, ঠাকুরগাঁও জামায়াত ইসলামের আমির, যার বার্ষিক আয় 4 লক্ষ টাকা, তিনি 74 লক্ষ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন, কোথায়, এটা নিয়ে জামায়াত ইসলামী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ তো, মানুষের অন্তর তো মানুষ পড়তে পারে বলেই উনি যে একটা অপরাধ করেছেন সেটা মুখ ঢেকে তিনি মুখ লুকানোর চেষ্টা করছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। দেখুন, আমি বলছি যদি আমার কাছে 30 লাখ টাকা থাকে এবং এটা যদি আমার হার্ড অ্যান্ড মানি হয়ে থাকে, আপনি আইন শৃঙ্খলা বাহিনী, আপনি আর্মি, আপনি পুলিশ, কে সামনে আসেন, আই ডোন্ট কেয়ার। আমি চিল্লায় যাবো যে এটা আমার টাকা, আমি এটার বৈধ মালিক, তোমরা আমাকে ভুল বোঝাচ্ছ, এটা একটা ষড়যন্ত্র। ওয়াইরাজ, যেহেতু উনি জানেন এটা অপরাধ করে ফেলেছেন, জামাত ইসলামী এটা আবার ঢাকার জন্য চেষ্টা করছে। আরো অন্তত তারা বলছেন 80টা জায়গায় আমি দেখেছি যে এই টাকার লেনদেন হচ্ছে। সো যেটা আমরা দেখছি স্টিপ অফ আইসবার্গ। যেই রাজনীতি 5 তারিখের পর আমরা কবর দিতে চেয়েছিলাম, পয়সার হানাহানি রাজনীতি হবে না, ভোট কেনাবেচা হবে না, আমাদের হাসনাত আব্দুল্লাহ সবার প্রিয়, টাকার বিনিময়ে ভোটের ব্যাপারে সবচেয়ে সোচ্চার, অথচ তার নির্বাচনী দল, তাদের এ টিম এই রাজনীতিটা করছে। খুব প্যাথেটিক। তো পরিবর্তনের যে রাজনীতির কথা আমরা শুনছিলাম, সেটা আমরা
দেখতে পাইনি জামায়াত ইসলামীর তরফ থেকে। তাদের এই ক্যাম্পেইন ট্রেইলে তাদের ক্রমাগত যে দাম্ভিকতা, মাঠ দখল, তাদের হুঙ্কার এই সবকিছু আমরা দেখেছি এবং অনৈতিক পন্থায় ভোট নেওয়ার যে চূড়ান্ত প্রদর্শনী আমরা এখন দেখছি। কিন্তু আমি আশা করি যে বিপরীতে যারা আছে রাজনীতিতে তারা সহনশীলতার পরিচয় দিচ্ছে, যেমন কুমিল্লায় হ্যাঁ। মুন্সিকে সাথে সাথে বরখাস্ত করছে, একদম আধা ঘন্টা সময়ও নেয় নাই যে নো দিস ইজ নট দ্য ইউ ডু পলিটিক্স। আইন শৃঙ্খলা বাহিনী খুবই অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। আই হোপ এইগুলো সব বজায় থাকবে এবং যে সমস্ত অস্ত্রাদি, বাঁশ, লোকাল অস্ত্র, কয়েকটা জায়গায় অস্ত্র উদ্ধার হয়েছে, এগুলো যারা ব্যবহার করার মনোবৃত্তি নিয়ে মাঠে দাঁড়াচ্ছিলেন তাদের ব্যাপারে জনগণ সচেতন হচ্ছে। সবচেয়ে বড় পজিটিভ থিং হচ্ছে এই কোনো কিছু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিজে করছেন না, এলাকা এলাকায় মানুষ প্রতিরোধ গড়ে তুলছে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর খবর দিচ্ছে, অর্থাৎ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে না, তারা আইনের লোক দিয়ে এটা বিচার চাচ্ছে। সো দিস অল আর পজিটিভ থিংস and we have a lot of things to be very hopeful that election would be peaceful এবং এটার মধ্য দিয়ে আমরা আমাদের ওই যে কাঙ্ক্ষিত পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করব, যেন রাষ্ট্র ক্ষমতাকেও হঠাৎ করে 5টা মিছিলের নাম করে, বিপ্লবের নাম করে যেন দখল নিতে না পারে। once we are in the parliamentary system, we are safe secured until the next অভ্যুত্থান is coming, সেটা 20 বছরের আগে আর হবে না। সো আমরা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে দিয়ে গণতান্ত্রিক চর্চা করতে পারবো। এই মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করছি। জি, ধন্যবাদ আপনাকে। নাবিল ভাই, আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই, কারণ আজকে নির্বাচনের আগের দিন এবং সাথে বলছিলেন যে কয়েক ঘন্টা মাত্র বাকি আছে। এ পর্যন্ত আলোচিত ঘটনা সারাদিনের কি কি দেখেছেন আপনি? আচ্ছা, আলোচিত ঘটনা তো যেটা হলো ঠাকুরগাঁয়ের এবং ঘটনা, বড় কোনো সহিংসতা অথবা কোনো ধরনের না উৎকণ্ঠা আশঙ্কা আছে কি? ওরকম আশঙ্কা নাই, তবে আমি শাহেদ ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই। আমি গত 1.5 মাসে প্রায় 3বার আমি আমার এলাকা কুয়াকাটায় গিয়েছি এবং আশেপাশের কিছু জনবসতিতে আমি যাওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন আসনে আমি খোঁজখবর নিয়েছি, জনমানুষের সাথে মিশেছি। আমি যেটা দেখেছি, বাংলাদেশের যে ইতিহাসে, বাংলাদেশের যে 54 বছর বা 55 বছরের ইতিহাসের অন্যতম উৎসবমুখর নির্বাচন হবে এবার, আমি এটা মনে করছি। 91 সালে একটা উৎসবমুখর নির্বাচন হয়েছিল, স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হওয়ার পরে সব দলগুলো অংশগ্রহণ করেছিল, বিপুল সংখ্যক মানুষ গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছিল। তেমনিভাবে তার চেয়েও বেশি সংখ্যায় মানুষ এইবার ভোট দিবে বলে আমি এটা লক্ষণ দেখতে পেয়েছি। বিশেষ করে আওয়ামী লীগ, যদিও তারা ভোট বর্জনের ডাক দিয়েছে, নো ভোট নো ভোট, নানা ধরনের ক্যাম্পেইন তারা করছে, যারা দেশের বাইরে পালিয়ে গেছে সেই সব নেতারা। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের আমরা দেখেছি, আমি কয়েকটা সমাবেশে অংশগ্রহণ করেছি, তাতে আমার ঠিক গ্রামের বাড়ির পাশের গ্রামটাই হিন্দু অধ্যুষিত এলাকা, সেই গ্রামের একটা সমাবেশে আমি দেখেছি বিএনপি প্রার্থী এবিএম মোশাররফের, তার ক্যাম্পেইনে আমরা দেখেছি যে হিন্দু কমিউনিটি, যাদেরকে আমরা আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে জানতাম, প্রায় বাড়ি থেকে নারী এবং পুরুষ দলমত নির্বিশেষে তারা তার সাথে ক্যাম্পেইনে যোগ দিচ্ছে এবং তারা বলছে যে দেশ একটা সংকটকালে আছে, সেই সংকট থেকে মুক্তি পাইতে হলে এখন একটা স্বাধীনতার পক্ষে শক্তিকে ক্ষমতায় আনতে হবে এবং যারা ওই শক্তিকে ক্ষমতায় আনতে হবে, যারা মানে ধর্মের ভিত্তিতে দেশটাকে বিভক্ত করবেন না, এই ধরনের একটা শক্তিকে ক্ষমতায় আনতে হবে, এইটা তাদের বক্তব্য। তেমনিভাবে আমি আরো কয়েকটা নির্বাচনী এলাকায় দেখেছি, সেখানেও দেখেছি বাড়িঘরের মা বোনেরা ঘর বাড়ি রেখে দলে দলে কোন কোন গ্রামে, আমি ধরেন কুয়াকাটার পাশে মোশাররফ ভাইয়ের একটা 7 নম্বর ওয়ার্ড, আমি দেখলাম যে মহিলাদের এত বড় মিছিল এসেছে, লোকজন বলতেছিল ওই 2টা গ্রামে মনে হয় আর কোনো নারী ঘরে নাই, সবাই মনে হয় চলে আসছে। মানুষের, এবং তারা শুধু আসছে তাই না, তারা রং বেরঙের পোশাক পরে আনন্দ উল্লাসের মাধ্যমে মানে এটাকে সেলিব্রেট করছে। তো শুধু পটুয়াখালী 4-এর এই ঘটনা না, আমি একই অবস্থা দেখেছি যেখানে ভিপি নূর এবং হাসান মামুন প্রার্থী ওই আসনে পটুয়াখালী 3-এ, সেখানেও দেখেছি আমি এই উৎসব মুখর পরিস্থিতি। আমি বরিশালে দেখেছি, সেখানেও গ্রামে গঞ্জে, আমি জালকাঠিতে দেখেছি গ্রামে গঞ্জের মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ এই সব সমাবেশগুলোতে অংশগ্রহণ করছে এবং তারা, আমার ধারণা, অন্য নিউট্রাল মানুষের চেয়ে বেশি সংখ্যায় আওয়ামী লীগের সাপোর্টাররা তারা হচ্ছে ভোট কেন্দ্রে যাবে। কারণ কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে
প্রথমত ভবিষ্যতে তারা 5 বছর তো ওই এলাকায় থাকবে। এখন যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদের সাথে যদি সুসম্পর্ক না থাকে, তা সামাজিকভাবে তারা একটা বাধা বিপত্তির তৈরি হতে পারে। এবং আওয়ামী লীগের যেসব নেতারা তাদেরকে ফেলে রেখে, বিপদে ফেলে রেখে চলে গেছে, তাদের কথা তারা শুনবে কেন? এটা হলো তাদের রিয়াকশন। এখন আপনি যে কথাটা বললেন, আজকে আমরা দেখেছি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। শাহেদ ভাই যেটা বললেন ঠিকই, যে আমরা কয়েকটা ঘটনা দেখছি যে ঠাকুরগাঁ, তারপরে কুমিল্লায় কিছু, সিরাজগঞ্জ হ্যাঁ কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ, দেখলাম। কিছু কিছু টাকা পয়সা সহ জামাতের কিছু নেতাকর্মী ধরা পড়েছে। কিন্তু এইটা হলো খুবই সামান্য। আপনি চিন্তা করেন, যেখানে ঠাকুরগাঁয়ের জেলা জামাতের আমির ৭৪ লক্ষ টাকা নিয়ে আম, ধরা পড়েছে। ধারণা করা হয়, বলা হয় যে ওই আসনে, ঠাকুরগাঁও 1 আসনে, মানুষের সদর আসনে প্রার্থী, বিএনপির প্রার্থী হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একজন সজ্জন মানুষ। তাকে ঠেকানোর জন্য এই টাকাটা নেওয়া হচ্ছিল। আমি যদি সেটাও না ধরি, ঠাকুরগাঁও জেলার জন্য যদি ৭৪ লাখ টাকা ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে সারা দেশে কি পরিমাণ টাকার খেলা চলছে এই নির্বাচনের বিকিকিনির জন্য। এটা খুবই উদ্বেগের কারণ। শাহেদ ভাই যেটা বলল, আমি ততটা নিশ্চিত না যে স্থানীয়ভাবে জনপ্রতিরোধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কারণে কিছু জায়গায় হয়তো ধরা পড়ছে। আমার ধারণা আরো শত শত জায়গায় এরকম কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে, সেগুলোকে প্রতিহত করতে হবে। আমরা যে দলই ক্ষমতায় আসুক, সে স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসব মুখর একটা ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসুক, আমরা সেইটা চাই। জি, ধন্যবাদ। আমরা একটু যেতে চাই, ডাবলু ভাই এখানে আছেন, ঠাকুরগাঁর আমাদের সহকর্মী, খোদাবক্স ডাবলু। ডাবলু ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে আ- আমাকে আমাকে একটু জানাবেন যে আসলে আপনি তো আমাদের আলোচনা শুনলেন, জি আমাকে একটু জানাবেন যে আসলে উনি তো আহ, যখন আটক হয়েছিলেন এই যে ৭৪ লাখ টাকা সহ, তারপরে জি অসুস্থ হলেন, পুলিশকে কি জানিয়েছেন? এক এক সময় তার, যদিও এখান থেকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে তার ব্যবসায়িক টাকা, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানের ধরন কি এবং পুলিশকে উনি কি জানিয়েছেন? এ বিষয়ে তো একটা সংবাদ সম্মেলন করেছেন এই আমাদের প্রার্থী দেলোয়ার হোসেন, এমপি প্রার্থী। মানে মির্জা ফখরুলের ঠাকুরগাঁর সদরের যে প্রার্থী, জি জামাতের জি জি জামাতের সদরের যে প্রার্থী। প্রার্থী দেলোয়ার হোসেন একটা সংবাদ সম্মেলন করেছেন আর কি। সেই সংবাদ সম্মেলনে উনি একই কথা বলেছেন। ওই জাতীয়ভাবে যে জামাতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেই কথা উনি এখানে প্রায় একই কথা বলেছেন, যে উনার ব্যক্তিগত টাকা, উনি ঢাকা গিয়েছিলেন ব্যক্তিগত কাজে, উনি গার্মেন্টসে ব্যবসা করেন, এই ব্যবসার জন্য উনি এই টাকা বহন করছিলেন। এবং ঢাকা যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে এটা কোনো আপত্তি জানায়নি। সেই ব্যাপারে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃপক্ষ, ঢাকা এয়ারপোর্ট কর্তৃপক্ষ এটা আপত্তি জানায়নি। তো সৈয়দপুরে এসে উনি এই এই অসঙ্গতি ব্যাপারটা ধরা পড়লেন। এবং এই বিষয়ে আমি বলতে চাই ভাই, যে এই জামাতের আমির ঠাকুরগাঁয়ের একজন শিক্ষক মানুষ এবং আর্থিকভাবে সেরকম মানে অর্থবান, এরকম ব্যাপারটা নয়। ওই যে গার্মেন্টস এর ব্যবসার কথা উনি বলছেন, উনার বাড়িতে ৩-৪টা শুধু ইয়ে সেলাই মেশিন গার্মেন্টস আছে। এর মেশিন আছে এবং সেখানে উনার ওয়াইফ কাজ করেন। হ্যাঁ, কিন্তু এরকম অর্থ বহন করা, এটা সাধারণ মানুষের মনে যথেষ্ট প্রশ্নবিদ্ধ উনি। এবং যেভাবে ঠাকুরগাঁয়ে দেলোয়ার ভাইয়ের সমর্থন বাড়ছিল, বিশেষ করে কিছু সচেতন মানুষ, সচেতন মানে মানে ভিন্ন ধারার রাজনীতি, যেমন জামাত ভিন্ন ধারার রাজনীতির কথা বলে, সেই ধরনের কথা আকৃষ্ট হয়ে কিছু মানুষ এই এই কথাগুলো বিশ্বাস করে এই দেলোয়ার ভাইয়ের প্রতি ঝুঁকছিল। কিন্তু আমার মনে হয় অনেক সচেতন মানুষই এই আজকের ঘটনাটার কারণে আবার একটু বিমর্ষ এবং ইয়ে হবে আর কি, যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে জামাতের প্রতি এই ভোট দেওয়ার মানসিকতা প্রকাশ করেছিল, সেটা কিন্তু আমার মনে হয় কমে যাবে। ডাবলু ভাই, আমরা যদিও নরমালি আমরা নরমালি যেটা দেখি, যে যখন জি কেউ কোনো কারণে তার অপরাধ প্রমাণিত হয় অথবা সামনে আসে, তখন জি কিন্তু তার অনেক ধরনের আরো এই ধরনের অপরাধগুলো আরো প্রকাশ পেতে থাকে।
তার মানে জি। এরপরে কি আপনাদের এলাকায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিনা যে তারা আরো অনেক জায়গায় শুরু থেকে এই টাকা এই বিনিময় করছিল, বা এই ধরনের ভোটারদের মধ্যে এই ধরনের কোনো গুঞ্জন বা কথাবার্তা আপনারা শুনছেন কিনা? না 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 ভাই, না, এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এই ধরনের কোনো ঘটনার টাকা লেনদেনের ঘটনা, জামাতের পক্ষ থেকে ভোটার কেনা বেচা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি এবং ঘটার খবর আসেনি আর কি এই পর্যন্ত। জি, ধন্যবাদ। আমরা আমরা আরেক একটু রাজশাহীতে যেতে চাই। আদিত্য পরিতোষ, আদিত্য, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু জানাবেন যে রাজশাহীর মাত্র কয়েক ঘন্টা পরেই ভোট গ্রহণ শুরু হচ্ছে, সেখানকার সর্বশেষ কি প্রস্তুতি, এবং আহ, সেখানকার আলোচিত কোনো ঘটনা আছে কিনা, কোনো সহিংসতা অথবা অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? আমরা শুনতে ওটার আমরা কথা শোনা যাচ্ছে। আমরা মিউট করা বোধহয়, আনমিউট করতে হবে। পরিতোষ, আপনার আপনার মাইক্রোফোনটা আপনার কথা আনমিউট করুন। শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করে নেন। এখন 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 একটু বলেন। হ্যাঁ, আমাদের এখানে এখনো শান্তিপূর্ণ অবস্থায় আছে, এখনো তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আমরা যতটুকু খবর পেলাম যে আজকে রাজশাহী 6 আসনে একজন বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। এখনো পর্যন্ত এটা আসলে কারা করেছে না করেছে এখনো সেভাবে পাওয়া যায়নি, তবে বিএনপির পক্ষ থেকে জামাতকে এর জন্য দায়ী করা হয়েছে। এছাড়া রাজশাহীতে এখনো শান্তিপূর্ণ অবস্থা চলছে এবং একটা ভোটের উৎসবের মতন চলছে, যদিও প্রচার প্রচারণা নাই, কিন্তু তারপরেও একটা উৎসব চলছে মানুষের মধ্যে, যেহেতু দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি তারা, যেহেতু পারেনি এই কারণে কিন্তু তাদের মধ্যে একটা বাড়তি একটা প্রেরণা যুক্ত হয়েছে। আর বিশেষ করে যারা তরুণ ভোটার এবং নতুন ভোট দিবেন তাদের মধ্যে বাড়তি কিন্তু উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। এবং আইন শৃঙ্খলার কথা যদি বলি, যে রাজশাহী বিভাগে প্রায় 1 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে আপনার র্যাব আছে, বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে এবং সেনাবাহিনী আছে। এবং আজকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রাস্তাঘাট ছাড়াও যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো তারা সরাসরি গিয়ে পর্যবেক্ষণ করেছে, প্রিজাইডিং অফিসারদের সাথে তারা কথা বলেছে এবং কোনো সমস্যা আছে কিনা সেটা তারা চিহ্নিত করেছে, এবং কিভাবে তারা ভোট নিয়ে কিভাবে ব্যালট পেপার গুলো বা ব্যালট বক্সে ভোট শেষ করার পরে পৌঁছানো হবে, এইসব বিষয়গুলো তারা সঠিকভাবে জানে কিনা প্রিজাইডিং অফিসার গুলো, সেই ব্যাপারেও তারা কিন্তু। এছাড়া রাজশাহীতে আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনার আমরা যেটা বলছিলাম যে কোনো খবর পাওয়া যায়নি। তবে এখানে মূলত আমি যেটা বলছি, 6টি আসন, এই 6টি আসনে মোটামুটি রাজশাহী 1 আসন এবং রাজশাহী হচ্ছে 6 আসন এবং রাজশাহী 2 আসন, এই মোটামুটি এই 3টা আসনগুলো বিএনপির মানে বলা যেতে পারে যে জনমত জরিপ বা ভোটারদের যে বোঝা যাচ্ছে তাতে এইগুলো নিশ্চিত বিএনপি হয়তো পাবে শেষ পর্যন্ত। কিন্তু অন্য যে বাকি যে 3টা আসন রয়েছে, রাজশাহী 3 আসন, রাজশাহী 5 আসন এবং রাজশাহী 4 আসন, এই আসনগুলোতে বিএনপির সাথে জামাতের যে প্রার্থী রয়েছে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ভোটাররা মনে করছে। আর রাজশাহীতে তো সুজন ভাই, রাজশাহীতেও কি এই ধরনের কোনো আহ, ঘটনার কথা আপনাদের কানে এসছে কিনা, যে আসলে সেখানেও টাকার লেনদেন, ভোট কেনা বেচা? তবে কালকে রাতে গভীর রাতে জামাতের নেতারা গোদাগাড়ির একটি গ্রামে ঢুকেছিল। এখন তারা গাড়ি নিয়ে ঢুকেছিল, কি উদ্দেশ্যে ঢুকেছিল না ঢুকেছিল, কিন্তু এখানকার স্থানীয় জনতারা তাদেরকে ওইখানে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে তারা যেটি বলেছে যে না, তারা কোনো কিছু অন্যায় কোনো কিছু করতে যায়নি, ব্যাপার প্রচারণা বা টাকা বিলি করার মতন কোনো ঘটনা ঘটতে যায়নি, তারা সেখানে এমনি গেছিল। পরবর্তীতে তারা টাকা বিলি করতে গেছিল না প্রচার করতে গেছিল এই ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায়নি। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। এবার একটু আসতে চাই আহ মিজানুর রহমান সবুজ। সবুজ, আপনি কি শুনছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, সারাদিনের ঘটনা প্রবাহ নিশ্চয় আপনি দেখেছেন এবং শুনেছেন। আহ সবকিছু মিলে আপনার অবজারভেশন কি আসলে এই রাতটা মানে কতটা হয়ে যাচ্ছে আমাদের জন্য, যে কিছুক্ষণ পরে তো নির্বাচন, আমরা জানি যে পরীক্ষার আগের দিনের মতো, আগের রাতের মতো
হয়, সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য? জি, আপনাকে ধন্যবাদ। আসলে কালকের দিনটার জন্যই তো মানুষের বছরের পর বছর যে অপেক্ষা ছিল, ভোট দেওয়ার যে একটা বেসিক রাইট, সেই রাইটটা তো ছিল না। আওয়ামী লীগের আমলে মানুষ তো ভোট না দিতে পেরে ভোট দেওয়াটাই ভুলে গিয়েছিল। সেই যে মানুষের আগ্রহ, উচ্ছ্বাস, সেটা কিন্তু আমরা গতকালকে বা তারও আগের থেকে আমরা দেখছি যে কি পরিমাণ মানুষ তাদের বাড়িতে যাচ্ছে, গ্রামে যাচ্ছে তাদের ভোটটি বা তাদের সেই যে অধিকারটি প্রয়োগ করবার জন্য। তো বলা চলে যে ঈদের সময় যে আমেজগুলো আমরা দেখতাম, কিংবা ২০০১ সালে বা তার আগে ভোটকে ঘিরে মানুষের মধ্যে যে অনেক বেশি উচ্ছ্বাস আমরা দেখতাম, সেটা কিন্তু আবার নতুন করে বোধহয় মানুষের মধ্যে আমরা লক্ষ্য করলাম। এবং যে আপনি তো তার আপনি তো বরিশালের সন্তান, এবং বরিশাল সম্পর্কে আপনার খুব মোটামুটি খোঁজ খবর রাখছেন। সেক্ষেত্রে আপনার কাছে আসন ধরে ধরে যদি ছোট করে একটু মূল্যায়ন করতেন, যে আসলে সর্বশেষ এখন কি পরিস্থিতি? আহ মানে যেটা হচ্ছে যে আপনি যদি গ্রেটার বরিশালের কথা বলেন, বরিশালে ৬টা আসন আছে বরিশালে। তো বরিশালের ৬টার মধ্যে বলা চলে ৬টাতেই একেবারে বিএনপির শক্ত অবস্থান, এবং বিএনপির ঘাঁটি বলেই কিন্তু এগুলো পরিচিত। বরিশালের বাইরে যদি আপনি পটুয়াখালীর কথা বলেন, সেখানেও কিন্তু ৪টি আসনের মধ্যে অলমোস্ট বলা চলে ২টা বিএনপি পাবে বলেই মানুষ মনে করছে। বিভিন্ন জরিপ প্লাস অতীতের যে রেজাল্ট, সেটির আলোকে এটি বলা যায়। এর বাইরে পটুয়াখালীতে অন্য যে ২টি আসন আছে, সেগুলোও কিন্তু বিএনপির স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরাই হয়তো জিতে আসবেন। পিরোজপুরের ১টি-২টি আসন হয়তো জামায়াতের প্রার্থীরা তাদের একটা সম্ভাবনা আছে। বরগুনাতেও এরকম ১টা-২টা আসন আছে। ঝালকাঠিতে মোটা দাগে বলতে গেলে একেবারেই আ যে আ আ আসন আছে, সেগুলো কিন্তু বিএনপির দিকেই ঝুঁকবে, এবং সাধারণ মানুষ আ কাছ থেকে সে ধরনের তথ্য বা বিভিন্ন সময় আমরা তথ্যগুলো পাচ্ছি। আমরা ওভারঅল যদি বলা শুধু চলে যে বরিশালের কথা বলি, বরিশাল জেলার কথা বলি, ওখানে তো হাত পাখার একটা অবস্থান আছে। একই সাথে আ বিএনপির একটা অবস্থান আছে। জামাত তাদের মতো করে প্রচারণা চালাচ্ছে। এখানে কেমন অবস্থান? না, না, হাত পাখার অবস্থান যেটা আসলে বলা হয়, ভোটের মাঠে কখনোই কিন্তু তারা সুবিধা করতে পারে নাই। বরিশাল সদর যেটি, হ্যাঁ? বরিশাল ৫ আসন, সেখানেও কিন্তু মানে হাত পাখা বা চরমোনাইর যে ক্যান্ডিডেটরা থাকেন, তারা কখনোই কিন্তু ভালো করতে পারেন নাই। বরঞ্চ বিএনপির সেখানে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এর আগে তিনি একাধিকবার সেখান থেকে এমপি হয়েছেন, মেয়র হয়েছেন। অর্থাৎ এই আসনটিও মানে বলা চলে একেবারেই বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত। ওকে, সুতরাং ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমরা একটু শাহেদ ভাইয়ের কাছে যেতে চাই। শাহেদ ভাই, আসলে সবাই সবার একটা উৎকণ্ঠার জায়গা আজকে। ঘুরে ফিরে আমরা আবার এই টাকার ভোট কেনা বেচার কথায় আসছি। এটাই এখন বলা চলে যে প্রতিবন্ধকতার, সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতার জায়গা। আসলে আহ, যেভাবে আজকে সামনে এসছে, তার মানে এতদিন ধরে কি, মানে তারা এই টাকার লেনদেনের উপর ভরসা করে এত কনফিডেন্ট ছিল? দেখুন, নির্বাচনে মানি টক্স, এটা একটা কথা আছে, এবং আমরা গত ১ বছর ধরে বলে আসছি যে বাংলাদেশে প্রশ্ন হচ্ছে এত টাকা কোথায় তারা পাচ্ছে, তাই না? ও একটা হিসাব দিল যে একটি আসনে যদি ৭৪ লাখ টাকা তারা ডিসবার্স করে, ৩০০ আসনে অলমোস্ট 300 crore টাকা। অনেক টাকা। অনেক টাকা। তো তা কিন্তু 300 একদিনের নির্বাচন হ্যাঁ, তো 300 crore টাকা মানে আপনি যদি কাপল অফ ডেজ এর ইলেকশন এবং ইলেকশন পরবর্তী যেসব খরচ সেগুলা যদি আপনি মনে করেন, আমি অন্তত ১ শতাধিক ভিডিও দেখেছি যেখানে জামায়াত কর্মীরা টাকা দিচ্ছেন এবং দৌড়ানির শিকার হচ্ছেন। তো এই টাকা আসছে কোত্থেকে? আমরা গত ১ বছর ধরে বলছি যে বাংলাদেশে ফরেন ডিরেক্ট কোনো ইনভেস্টমেন্ট নাই। ১.৫ বছরে, গত ২ বছরে আসে নাই। কিন্তু ইন্টারন্যাশনাল মানি ট্রানজাকশন হয়েছে অনেক। এর মোস্টলি এসছে সৌদি আরব, তুরস্ক এবং কাতার থেকে। সেই যেহেতু এই অ্যাডমিনিস্ট্রেশন পক্ষপাতিত্ব দুষ্ট অ্যাডমিনিস্ট্রেশন, কোন চ্যানেলে কাদের হাতে এই টাকাগুলো গিয়েছে আমি এটাও জানি। খোদ মগবাজারে জামায়াত ইসলামের রাজনৈতিক অফিসে অন্তত ২০টা এনজিওর কেন্দ্রীয় অফিস হিসেবে কাজ করে। ওয়েলফেয়ারের নাম করে এই মানিগুলো হচ্ছে তারা মগবাজার। তো এখন
যেহেতু এই অ্যাডমিনিস্ট্রেশন পরিপূর্ণভাবে জামায়াতের ফেভারিট একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল গত 2 বছর ধরে, সুতরাং তারা নির্ভাবনায় নির্ঝঞ্ঝাটে এই কাজগুলো করেছে। আজকেও তো এই টাকার ঘটনায় তারা যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে বিমানবন্দর কর্তৃপক্ষ কাস্টমস নাকি তাদেরকে অ্যালাউ করেছে, Allow যেখানে বলছে নির্বাচন কমিশন বলছে কে কত টাকা নিতে পারবে কোনো হিসাব নাই। তাদের মন গড়া একটা ব্যাখ্যা দিয়েছে, যেই কারণে দুইজনই ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। আমি এনটিভিতে ব্যাখ্যা দেখলাম কাস্টমস কর্তৃপক্ষ যে না, আমরা তো এই অনাপত্তিপত্র আমরা দেই নাই, ইন্টারন্যাশনাল অভ্যন্তরীণ রুটে টাকা কে নিবে না নিবে এটা আমাদের কাজ না, আমরা দেখবো যে যাত্রী হিসেবে তাকে সিকিউরলি করতে পারছে কিনা। কিন্তু লোকালি যেই টাকাটা যাচ্ছে সেই টাকাটা লোকাল যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে আজকে তো তারা ভিজিল্যান্ট, কেউ যেন পয়সা লেনদেন না করতে পারে। স্পষ্ট আরপিওতে বলা হয়েছে প্রার্থীর পক্ষে কেউ 50,000 টাকার বেশি ডিল করতে পারবে না, সাথে রাখতে পারবে না। এটা তো সব ব্যাংক ট্রানজাকশন পর্যন্ত হ্যাঁ, সীমাবদ্ধ করে ব্যাংক রেখেছে। ট্রানজেকশন বিকাশ, নগদ, সেগুলো এক্স্যাক্টলি। তো সেই জায়গায় ইটস টিপ অফ দ্য আইসবার্গ, আমি আগেই বলেছি। এখন ঘটনা হচ্ছে এই যে টাকাগুলো এতদিন ধরে বিলি করা হলো এবং এখন বিকাশ, নগদ, রকেট এদের ট্রানজাকশন বন্ধ থাকায় তারা নগদ টাকা বিলি করার একটা ওয়ে হিসেবে সামনে এসেছে। আপনি দেখবেন যে গত 1 মাস ধরে ননস্টপ অনেক ভিডিও এসেছে যে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি এবং বিকাশ নাম্বার তারা কালেক্ট করেছে। তো বিকাশ এবং এনআইডি, বিকাশ নাম্বার মানে কি, নির্বাচনের আগে আমি তোমাকে দিব 2,000 টাকা এবং তুমি যে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যাবা, তুমি যে সিল দিচ্ছ দাঁড়িপাল্লায় ওইটা এসে আমাকে আবার প্রেরণ করবা, তারপরে তোমাকে আরো 3,000 টাকা দিব আমি। তার মানে এটা বুঝতে পেরে কি নির্বাচন কমিশন থেকে মোবাইলের উপর হ্যাঁ, বিধিনিষেধ দিয়েছিল? না সম্ভবত এটার কারণেই দিয়েছিল, কিন্তু এটার আবার কিছু নেতিবাচক দিকও আছে। নির্বাচন স্বচ্ছতা নিয়ে সবাই প্রশ্ন তোলার সুযোগ পাবে, সুতরাং সম্ভবত এই জায়গাটা তারা স্ট্রিক্ট হয়েছে। কিন্তু বিকাশ, নগদ, রকেটের লেনদেন কয়েকদিন আগেই তারা বন্ধ করে দিচ্ছে। তাতে পরে হয়েছে যে এই মানি ফ্লোটা তারা আর ডিস্ট্রিবিউট এখন করতে পারতেছে না, এই জন্য নগদ টাকা তারা দিচ্ছে এবং তাদের এই নগদ টাকা, আমি তো ঢাকা শহরে চলি, আমার পকেটে 5,000 টাকার বেশি কোনোদিন থাকে না। আমার যা দরকার আমি বিকাশে আমি চেক থেকে দিক দিয়ে দিই। নগদ টাকার দিন তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ক্যাশলেস সোসাইটি করার যেই আমাদের উদ্যোগ, সেখানে তো টাকা আপনি যত কম টাকায় লেনদেন করবেন, বহন করবেন। নির্বাচনের আগে কেন আপনাকে এত কোটি টাকার লেনদেন করতে হবে, গ্রামগঞ্জে দিতে হবে? তো এইগুলা এখন আহ, বড় দিক তো দেখতে হবে আপনাকে যে না, কত মানুষ এই টাকার বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করতে চাচ্ছে, সেই মানুষগুলোর সংখ্যা কমে আসছে কিনা, না সবাই লালাতুর হয়ে বসে আছে যে না আমার টাকা আসলো না কেন, আমার টাকা আসলো না কেন। আমার মনে হয় এই সংখ্যাগুলো কমছে। আহ, যে টাকার বিনিময়ে নিজের ভোট বিক্রি করার যেই সংখ্যা, মানুষ নিজের ভোটটা বিকিয়ে দেওয়ার সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে পরিবর্তন একটা, এবং এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আজকে যারা এই টাকা পয়সা নিয়ে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আইনের সর্বোচ্চ সাজা শাস্তি দিতে হবে। এটা আমি গ্রামের কথা বলছি না, একটু আগে সংবাদ দেখছিলাম, আমি স্ক্রল করছিলাম, সূত্রাপুরে নায়েবে আমির গ্রেপ্তার হয়েছে। সো সবাইকে তো আমির পর্যায়ে মানে লোকজনই দিস ইজ গ্রেপ্তার হচ্ছে। ননসেন্স এন্ড রিডিকুলাস এন্ড ইটস এ ব্লো টু তাদের যে প্রচার সৎ লোকের শাসন। আল্লাহ তাআলা স্পষ্ট করে মুনাফিকদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে দিয়েছেন। অন্তরে এক, মুখে আর এক। মুখে সৎ লোকের শাসন, আইনের শাসন, ইনসাফের শাসন। আর ভোট কেনা, এতদিন তো তারা জান্নাতের টিকিট বিক্রি সব ব্যাকফায়ার করেছে। তো জান্নাতের টিকিট যেহেতু হচ্ছে না, এখন নগদ টাকা দিয়ে ভোট কেনা যায় কিভাবে? So this is mockery, this is monafiki, this is absolute disgusting, this is absolute contrast to what we thought after 5th August. এবং আমরা যেটা প্রমিস করেছি আমাদের মানুষের কাছে। তো দেখা যাক মানুষ ভোট দিয়ে জবাব দিবে। আমি কনফিডেন্ট মানুষ এগুলো পছন্দ করছে না, এবং এটা তো একটা ভালো প্রভাব পড়বে মানুষের উপর। অ্যাবসলিউটলি পড়বে, অ্যাবসলিউটলি পড়বে, অ্যাবসলিউটলি পড়বে। যে না, কারণ ইতিমধ্যেই আপনি দেখেন তাদের কমপ্লিট কনস্ট্যান্ট ব্লান্ডার তারা করছে, এবং তারা যে এত অগোছালো একটা দল। প্রথমত এইটা 10 চক্রে ভগবান ভূত হয় আর কি। যাদের 300 আসনে 300 জন নেতা ছিল না, তাদেরকে 300টি আসনে নির্বাচন করতে হচ্ছে। সেটা করতে গিয়ে তাদের পক্ষে বয়ান তৈরি করার জন্য এতদিন কেউ কথা বলে নাই, এখন নতুন নতুন মানুষদের বয়ান আমরা দেখতে পাচ্ছি, এবং তারাও কনস্ট্যান্ট প্ল্যান তৈরি করছে। যাদের প্রার্থী দিয়েছে, যেমন ঢাকা 17 আসনের একজন প্রার্থী, আমি তো বরাবরই বলছি আপনি যেই কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশন করবেন, ওই কনস্টিটিউয়েন্সির আইন প্রণেতা হিসেবে আপনাকে ওই কনস্টিটিউয়েন্সি রিড করতে হবে আগে। তো ওই কনস্টিটিউয়েন্সিতে আমার 4টা বস্তি আছে, বিশাল সংখ্যক পয়সালা মানুষের জন্য গুলশান, বানানী, বারিধারা আছে, ক্যান্টনমেন্ট আছে। ক্যান্টনমেন্টের 1 রুল, বস্তির 1 রুল, গুলশান, বানানী, বারিধারার আরেক রুল।
জ্বর হইলে আপনি প্যারাসিটামল খান কড়াইল বস্তিতে, যার দাম 2 টাকা, বনানীতে গুলশানে একই ওষুধ আপনি 200 টাকা দিয়ে টাইনোলল কিনে খান, একই ওষুধ কার্যকর। গুলশানের পুলিশ একরকম বিহেভ করে, বাড়ি বাড়া কোথাও ঢুকতে পারে না, কড়াইলে যে যার তার বাসায় ঢুকে যায়, মাদক আছে কিনা। মিলিটারি পুলিশ, এখানে আলাদা রুলস যে আপনি অস্ত্র নিয়ে ঢুকতে পারবেন না, ওয়ান্স ইউ আর ইন দ্য ক্যান্টনমেন্ট ইউর রেসপন্সিবিলিটি ইজ আওয়ার্স। সেইখানে যে হুমকি দেয়, যে ধামকি দেয়, যে তারপরে তার বেসিক রিডিংটা নাই, নলেজটা নাই, এডুকেশনটা নাই, সে স্টাডি করে নাই তার কনস্টিটিউয়েন্সি। তো এই ধরনের মানুষ তো ভরা। এবং উনি তো বলছেন যে জামায়াত ঢাকার ইসলাম, আমির আসনগুলো হামজা, দেবেন না কাউকে। আমির হামজাকে মনে হয় আইন ইয়ে দিয়েছে, কি বলে এটাকে, কারাদণ্ড কিছু একটা নিউজ আমি দেখলাম, আমি জানি না এটা সত্য মিথ্যা। গোলাম আজমের ছেলে নিজেই বলছে যে হোয়াট কাইন্ড অফ ননসেন্স, এই ধরনের মানুষকে আপনারা মনোনয়ন দেন যে সারা জীবন মিথ্যা কথা বলে ওয়াচ করে, আগে আওয়ামী লীগ করতে বললে বুক ফুলিয়ে কথা বলতো। তো এখন এই ধরনের আমি অসঙ্গতিগুলো দেখছি গত কিছুদিন ধরে। কন্ট্রারিতে বিএনপিতে যে অসঙ্গতি নেই তা না, কিন্তু তারা অনেক পলিশড, গোছানো, যে কোথাও কোনো ব্যথা হয়েছে সাথে সাথে অ্যাকশন। অবৈধ টাকা ছড়াছড়ি, নো, অবৈধ টাকা ছড়াছড়ি না, আইন মানতে এ হবে। পর্যন্ত কোথাও বিএনপির কেউ কোথাও টাকা দিচ্ছে বা টাকা আমি এখনো আমার চোখে আসেনি। আমি এইটার এটাকে কি বলে, ওইভাবে একটা ঘটনা দেখলাম করাইলে না কোথায় মনে হয় জামায়াতের নারী কর্মীদের উপরে হামলার একটা ঘটনা ঘটছে, যেখানে অভিযুক্ত করা হচ্ছে বিএনপির। সেটাও যেটা আমরা ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি গত কয়েকদিন ধরে, এবং কনস্ট্যান্টলি আমি বলছি যে ইসলামের পোশাক বোরখাকে ব্যবহার করে পুরুষরা বোরখা পরছে, এবং বাসায় বাসায় যে পটুয়াখালী না কোন জায়গায় দেখলাম প্রবাসীর স্ত্রীর ঘরে মধ্যরাতে যে শরীয়তপুরে। শরীয়তপুরে শরীয়তপুরে। ধরা পড়েছে, এরপর বলছে যে আমি তো দাঁড়িপাল্লায় ভোট চাইতে এসেছি। তো আপনার এইসব বিষয়গুলো অনাকাঙ্ক্ষিত। তো বোরখা পরে যদি আপনি অনাচার করেন, মুনাফিকি করেন, ভোটের রাজনীতির জন্য ইসলামী পোশাক পরিধানকে আপনি ব্যবহার করেন, তাহলে তো এই পোশাকটাও মানুষের রোশনালের মধ্যে পড়তে পারে, যেটা আলটিমেটলি এটা তো দেশের ক্ষতি, এটা আমাদের প্রকৃত ইসলামধারীদের জন্য ক্ষতি। তো সেই ধরনের কিছু কাজ কাম তাহলে হচ্ছে। এই বিষয়গুলো তো মিডিয়াতেও এসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, তাহলে এটাও তো একটা আহ অন্য রকমের একটা প্রভাব পড়তে পারে কালকে যারা নর্মালি যারা পর্দাশীল যে হুম। মানুষগুলো ভোট দিতে যেতে চায়। অ্যাবসলিউটলি, আমি তো এটাই বলছি যে ইউ হ্যাভ নো রাইটস। যারা সত্যিকারের ধার্মিক, আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা পর্দা করে এবং তারা উদার, তারা পর্দা করে নিজেদের রক্ষার জন্য, আই ডোন্ট সি এনি প্রবলেম, কারণ তারা অ্যাবসলিউটলি তারা এটা মেনে চলে। কিন্তু একজন পুরুষ যদি বোরখা আহ, পরে সে যদি ভোট অনাচার করার জন্য কাজ করে, তো মানুষজন তার বোরখা খুলে ফেলবে, দেখতে চাইবে, যেটা হচ্ছে। তো তখন তারা বলবে এই যে আমার ইসলামিক পরিধানে এটাকে কি বলে বাধা দিচ্ছে একদল, শেখ হাসিনা গেছে আর এক নব্য ফ্যাসিস্ট আসছে। এই যে রাজনীতির বয়ান, এটা তো মুনাফিকের রাজনীতি, রাজনীতিকে কলুষিত করার রাজনীতি। যে কারণেই বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে, হেফাজত ইসলামের আমির থেকে শুরু করে, মাওলানা আব্বাসী থেকে শুরু করে যত ইসলামিক স্কলার আছেন স্পষ্ট বলে দিয়েছেন যে এই রাজনীতি হারাম, এই রাজনীতির পক্ষে বয়ান তৈরি করা যাবে না, এদের মানে রাজনীতি হচ্ছে জামাতের মুনাফিকের মানে রাজনীতি। জামাত ইসলাম, পার্টিকুলারলি জামাত ইসলাম সম্পর্কেই বলেছেন। তো ইটস এ বিগ ব্লো ফর জামাত ইসলাম। এমনকি তাদের সবচেয়ে বড় ট্রাস্টেড অ্যালাই ইসলামী আন্দোলন তাকে এক মাঠ থেকে সরে গিয়েছে, তাদের পক্ষে বয়ান উৎপাদন করছে না। এই সবকিছু মিলিয়ে তারা দে আর অন দ্য ব্যাকফুট, একেবারে কমপ্লিট ব্যাকফুটে আছে। এবং এই যে ক্যাম্পেইন ব্লান্ডার একের পর এক, পয়সা নিয়ে ধরা, এটা সেটা হাম্বি তাম্বি উচ্চ কথা বলা, এবং প্রার্থীদের মানে ফালতু বদমাস লোকজনদেরকে প্রার্থিতা দিয়ে রাখছেন মুনাফিক হিসেবে যারা পরিচিত। তো সবকিছু মিলিয়ে দে আর ইন ব্যাকফুট। কিন্তু তারা আশা করছে যে একটা মিরাকল হবে, এবং মিরাকল হবে এই আশাটা আছে বলেই দে আর স্টিল ইন দ্য রেস। তারা যদি জানতোই যে না আমার সব সম্ভাবনা শেষ, তাহলে আজকেই নির্বাচন বর্জনের ঘোষণা তারা দিত। সেটা হচ্ছে না। আদৌ কি সব সম্ভাবনা শেষ? আমি তো আমি যদি বলি, এখন যদি আমি জানি না কতটুকু সময় পাবো, আপনাকে দেখতে হবে এর পেরিফেরিয়াল যে সিমটমস সেগুলো আপনাকে দেখতে হবে। কি কি সিমটমস? যেমন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনী কি বিহেভ করছে। প্রবাদ আছে যে যার হাতে টাকা ধরা পড়ে সে নির্বাচনে হারে, আছে কি একদম, না? absolute। হ্যাঁ, হ্যাঁ। তো এটা শুরুতেই তো ধরা পড়ছে জামাতের হাতে। বিএনপি যে পড়বে না আমি বলছি না, হয়তো পড়তেও পারে। এলসিসি ৩০ আসনের নির্বাচন, 18 কোটি 20 কোটি মানুষের লেনদেনের ভোট। সো বাট অ্যাবসলিউটলি ন্যারেটিভ কোথায় যাচ্ছে, মানুষ জানতেছে কারটা আগে। সো তার ব্যাপারে একটা নীতি তৈরি হচ্ছে। আমি বললাম একটা ইন্ডিকেটর, দুইটা ইন্ডিকেটর হচ্ছে যে গবেষণা জরিপ কার কথা বলছে। ইচ অ্যান্ড এভরি গবেষণা বিএনপি কে আগে রাখছে 20-30% ভোটে।
গোয়েন্দা সংস্থা শুরু করে দেশি বিদেশি। রয়টার্স কালকে শিরোনাম করছে এট দ্য এজ অফ পাওয়ার তারেক রহমান, দ্বার প্রান্তে। ক্ষমতার দ্বার প্রান্তে। সো এটা হচ্ছে দ্বিতীয় প্যারামিটার। তৃতীয় প্যারামিটার হচ্ছে মোমেন্টাম, স্লোগান। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গ্রামে যাচ্ছে, তারা কি স্লোগান দিতে দিতে যাচ্ছে? আপনি সদরঘাট বলুন, ট্রেনে বলুন, অন্য জায়গায় বলুন, আপনি কি ট্রেন দেখছেন? চতুর্থ প্যারামিটার সোশ্যাল মিডিয়ার ডমিনেন্স। আপনি স্ক্রল করেন আপনার ফেসবুক ফিড, 20টা পোস্ট আপনি স্ক্রল করবেন, যে 20টা পোস্টের মধ্যে আপনার যদি মনে হয় যে 15টা পোস্ট কিংবা 12টা পোস্ট জামায়াতের পক্ষে বয়ান তৈরি করছে, তাহলে তারা এগিয়ে আছে। কিন্তু আমি দেখছি উল্টা, অন্তত 17টা পোস্ট বিএনপির পক্ষে বয়ান তৈরি করছে। কিন্তু এতদিন তো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, ওইটাই তো তাদের মূল ভরসার জায়গা। সেই জায়গাটাও বিএনপির নেতা কর্মীরা দখল নিয়ে ফেলছে। কিন্তু আমি বলছি না এগুলো কি বানোয়াট, না বানোয়াট না, দিস আর অল অর্গানিক। আমি একটা পোস্ট শেয়ার করেছি লালমাইয়া টিভি বলে, আনোয়ার টিভি যেমন আছে না, এটা আমরা বলি। তো আনোয়ার টিভি হচ্ছে গুজবের কারখানা। হ্যাঁ, তো এখন লালমাইয়া টিভি এখন তাদেরকে বিট করছে, কি বলছে যে তারেক রহমানের বিএনপিকে ভোট দিয়ে জনগণ, তারেক রহমানের বিএনপিকে ভোট দিতে জনগণকে আদেশ দিলেন মিজানুর রহমান আজাহারি। এটা একটা ডাহা মিথ্যা কথা। কিন্তু এইটারও শেয়ার হয়েছে 48,000 মানুষ এটাকে লাভ চিহ্ন দিয়েছে, 10,000 শেয়ার হয়েছে। এটা হচ্ছে যে অর্গানিক গুজবের প্রচার। সেই গুজবটা কার পক্ষে আপনাকে দেখতে হবে। এতদিন যেটা ছিল জামায়াতের পক্ষে, এখন এটা অর্গানিক্যালি বিএনপির পক্ষে। সো নাম্বার 4th ইন্ডিকেটর আমি বললাম। 5th ইন্ডিকেটর হচ্ছে নারী ভোট, জেনজি ভোট কাদের দিকে শিফট করছে। আপনি দেখবেন যে ননস্টপ গত 4-5 দিনে, বিশেষ করে টুইটারের ওই কর্মকাণ্ডের পর, ঢাকার আরবান মিডল ক্লাস গার্মেন্টস, আজকে একটা ট্রল দেখলাম যে পর্দানসীন একজন নারী বলছেন যে আমি তাদের দিন তো দাঁড়িপাল্লায় ভোট দিব বলছি, কিন্তু ওমা ওদের ভোট দিলে তো আমার বেটা তো এমনি আমারে পাত্তা দেয় না, এখন নাকি 4টা বিয়ে করে বউ আনবে যদি নিয়ে আসে, তো আমি কি করব? সো গার্মেন্টস কিংবা লোয়ার মিডল ক্লাস, তাদের ভিতরে এই ভয় ঢুকছে যে ইসলামিক শাসনের মধ্যে নারীদের মর্যাদা, বৈবাহিক স্ট্যাটাস কোন পর্যায়ে যাবে, তাদের কর্মঘন্টা 5 ঘন্টা কমিয়ে দিলে গার্মেন্টস শ্রমিকরা কিভাবে পথ চলবে, তাই না? সাতক্ষীরা 4 আসনের নজরুল ইসলাম গাজী জামায়াতের প্রার্থী বলছেন যে ইসলামের নিয়ম হলো মেয়েরা বাড়ির বাইরে গেলে গায়রুম মায়রুম তত্ত্ব অনুসারে একজন বাবা মা ভাইকে সাথে নিতে হবে। তো বাংলাদেশের 51% নারী তারা একজন পুরুষকে সাথে নিয়ে বাইরে যাওয়ার কালচার আবার বাংলাদেশে ফিরে আনবে জামায়াতে ইসলামী। তাদের পলিসি সামিটে তারা বলছে যে হজ ফরজ যেটা আছে ইসলামের বিধান, অনেকেই দেয় না। জামাত ইসলামী কি ক্ষমতা আসলে বাসায় যে বাধ্য করে হজের বিল নিয়ে আসবে কিনা, ইয়ানাত বাধ্যতামূলক করবে কিনা তাদের এই যে বাড়তি খরচ মেটাতে, তাদের দলের কর্মীদের মতো করে প্রত্যেকটা হাউস হোল্ডে ইয়ানাত বাধ্যতামূলক করবে কিনা, অনেকগুলো অনেক জিনিস আছে। সো এইসব ইন্ডিকেটরে মধ্যবিত্ত নারী তারা এটাকে কি বলে, দে হ্যাভ শিফটেড দেয়ার প্লেসেস। লাস্ট যে পয়েন্টটার কথা আমি বলবো সেটা হলো আওয়ামী লীগের যে সুইং ভোটার। আপনি আপনার আশেপাশের বন্ধুদের মনস্তত্ত্ব পরীক্ষা করুন। 1 মাস আগেও যারা ধানের শীষের ব্যাপারে ডেড নো ছিল, আজকে তারা নিজেরা বলছে যে নো, আমাদের ধানের শীষে। আওয়ামী লীগ কি বলছে সেন্ট্রালি আমাদের দেখার দরকার না, বাট এই মুহূর্তে আমার ধানের শীষে ভোট দিতে হবে। সো আপনি অল দিস ইন্ডিকেটর যদি এক জায়গায় করেন, আপনাকে এবং গবেষণা সবকিছু মিলিয়ে আপনাকে আত্মবিশ্বাসী হতেই হবে যে ইট উড বি আ ল্যান্ডস্লাইড ভিক্টরি ফর বিএনপি। তাহলে এখানে আপনি তো এর আগেও প্রেডিকশন করেছেন, একদম শেষ সময়ের আপনার প্রেডিকশন কি আসলে না কয়টা? না, আমি প্রেডিকশন করতে চাই না। তাসনিম খলিল উনি ফিউচার দেখেন বলে আমার দৃঢ় বিশ্বাস। ডাক্তার জাহেদও ফিউচার দেখেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জাহেদ ভাই একটু অধিক অপটিমিস্টিক যে 250 মিনিমাম বিএনপি। তাসনিম খলিল বলেছেন 190 থেকে 210, আর জামাতের বলছে 60টা। আমি মনে করি যে এরকমই হবে নির্বাচন। এখন আমি যদি বলি এখন, তাহলে এটা নিয়ে একটা ট্রল হবে, ট্রল ইন্ডাস্ট্রি বসে থাকে, আমি কখন কি বলবো। কিন্তু আমি আশাবাদী যে এটা একটা হিউজ ল্যান্ডস্লাইড হবে ফর বিএনপি, এবং জামায়াত ইসলাম যতটা এক্সপেক্ট করছে তার ধারে কাছেও হয়তো যাবে না। তারা তো এক্সপেক্ট করে যে 100টার, মানে এখন শুনে আসছে যে 100টার কাছাকাছি তারা 100টা হইলে মানে 100টা 70-80টা তারা এক্সপেক্ট করছে। আমি এখনো আমার জায়গায় ওটা, আমি 20 থেকে 35টা এর মধ্যে আমি দেখি। আই ডোন্ট সি দ্য ফিউচার। আমি তো শেষ। কেন বলছি এটা, কারণ হলো আপনাকে আরেকটা এক্সাম্পল দেই। কারণ হলো
শেষ মুহূর্তে মানুষ বাতাস বুঝে অনেক সিদ্ধান্ত নেয়। এখন বাতাসটা কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে। পলি মার্কেট বলে একটা জিনিস আছে। আমি আজকেও শেয়ার দিছি। এখানে ইন্টারন্যাশনাল বাজিকরটা বাজি ধরে, ন্যাশনাল বাজিকরটা বাজি ধরে। গতকাল জামাতের চান্স ছিল 15%, আর বিএনপির পক্ষে ছিল 86%। $1.1 মিলিয়ন বাজি লেনদেন হচ্ছে এর মধ্যে মানে বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের নির্বাচন নিয়ে। সেখানে আজকে 24 ঘন্টা পরে এসে আমি আবার দেখছি যে জামাতের পয়েন্ট 15 থেকে কমে 13%-এ নেমে আসছে। বিএনপি যেটা ছিল 86%, ওটা 88% হয়েছে। তো এই শেষ রাত্রেও যদি জামাতের পক্ষে মানুষ বাজিদার না ধরতে পারে, আর বাদ বাকি যে ব্যাখ্যাটা আমি দিলাম এতক্ষণ ধরে, তো আমি তো আর কোনো অঙ্ক দিয়ে কেবল আল্লাহর মিরাকল ছাড়া দেখি না জামাত ইসলামের কোনো তারপরে ফিউচার। তারপরে এটা তো বোঝা যাচ্ছে 20-25-এর বেশি ওই সম্ভাবনা আপনি দেখছেন না। আমি দেখছি না। হয়তো পপুলার ভোট তাদের ইনক্রিজ করেছে হিউজ। এখন সারা বাংলাদেশে তারা পপুলার ভোট বেশি পেতে পারে, বাট সমপরিমাণ ভোট আসন ভিত্তিক তারা বেড়েছে কিনা। কারণ হচ্ছে ন্যাশনাল পপুলার ভোট আর আসন ভিত্তিক ভোট, ইটস টু ডিফারেন্ট থিংস। 90 নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি ভোট ব্যবধান ছিল লেস দ্যান 1%। আওয়ামী লীগ পেয়েছিল 40.06%, আর বিএনপি পেয়েছিল 40.87%। লেস দ্যান 1% পপুলার ভোটের ব্যবধানে আসন সংখ্যা আওয়ামী লীগের থেকে বিএনপি ছিল 93টা বেশি। আপনাকে হিসাব করতে হবে। সো আপনাকে টোটাল ওভারঅল জামাত ইসলামের ভোট হয়তো কিছু বেড়েছে, কিন্তু পপুলার ভোট নেশন ওয়াইড, কিন্তু আসন ভিত্তিক বেড়েছে কিনা। কারণ একটা আসনে তো 3000 ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়, 500 ভোটের ব্যবধানে 300 এমপি নির্বাচিত হয়। 10 ভোটের ব্যবধানে 10 ভোটে তো আমি জানি না, বাট আমি 500-র কথা জানি। তো দিস আর ভেরি সিগনিফিক্যান্ট যে আপনাকে ওই পরিমাণ ভোট আপনি 300 আসনে বিস্তৃত করতে পেরেছেন কিনা, না ইটস বাবল, অল বাবল। তো এটার অনেক প্রশ্নের উত্তর আমরা কালকে পাবো। কিন্তু আমি যেহেতু গণক না, আমি ম্যাথ মিলিয়ে আমি দেখছি ইট উইল বি ল্যান্ডস্লাইড ফর বিএনপি। জি, আমরা একটু নাবিল ভাই আপনার কাছে আসবো, তার আগে আমরা একটু যেতে চাই আতিয়ার পারভেজ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আতিয়ার পারভেজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? কানেকশন হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। জি, আমাদের আমরা শেষের দিকে এসেছি, আপনাকে আগে যুক্ত করা দরকার ছিল। আপনি শুধু আমাদেরকে একটু সর্বশেষ পরিস্থিতি জানাবেন, খুলনার সর্বশেষ পরিস্থিতি জানাবেন, এবং সেখানে এ ধরনের কোনো ঘটনা, কোনো সহিংসতা, অপ্রীতিকর ঘটনা দেখছেন কিনা, শুনেছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ ভাই। আসলে খুলনা হচ্ছে চরমপন্থী অধ্যুষিত একটি এলাকা। এখানে একটা অস্ত্রের আপনার ভিডিওটা অফ আছে, আপনি একটু অন করবেন। শোনা যাচ্ছে এবার? আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না না না, দেখতে পাচ্ছি না। আমরা আপনি নেটওয়ার্কটা উইক। একটু চেষ্টা করুন কোনোভাবে আমাদের সাথে ভিজুয়ালি যুক্ত হতে পারেন কিনা। আমরা একটু নাবিল ভাইয়ের কাছে যাচ্ছি। নাবিল ভাই, আপনার প্রেডিকশন কি বলে? আমার প্রেডিকশন, আমি যেহেতু মাঠে ঘাটে গিয়েছি, আমি অন্তত 16টা আসনে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার গত 1 মাসে বিভিন্ন সময়ে হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়, একজন সাংবাদিক হিসাবে, আমি কোনো দলের কর্মী না, আমার কাছে মনে হয় যে জামাত যদি 50+ আসন পায়, সেটাই তাদের জন্য খুব ভালো রেজাল্ট হিসেবে ধরতে হবে। আমি যদি স্পেসিফিকলি বলি, ঢাকা জেলায় 20টা আসন, সিটি সহ, এই 20টা আসনের মধ্যে আপনি যদি ধরেন 2টা আসনে জামাত ভালো করবে, এর মধ্যে একটাতে জিতবে মনে করা হচ্ছে, আর একটাতে জিততে পারে। আর মামুনুল হক 13 নম্বর আসনে জিততে পারে, যে জামাত জোটের। এছাড়া বাকি 17টা আসনে তো বিএনপি পাবে। মানে এটা হচ্ছে মাঠের রিয়েল পরিস্থিতি। আপনি যদি তেমনি ভাবে যদি আমার এলাকা, আপনি ইসে যান, মানে বরিশালে যান, বরিশালে যে 21টা বিভাগে যে 21টা আসন, এর মধ্যে 2টা বা 3টা জামাত পেতে পারে, বাকিগুলো তো বিএনপি। একই সিনারিও সব জায়গায় কিন্তু। একটু ব্যতিক্রম আছে, হচ্ছে সীমান্তবর্তী দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় জামাত কিছুটা ভালো করার সম্ভাবনা আছে, এবং ফেনী, লক্ষ্মীপুর, এইদিকেও কিছু কিছু আসনে ভালো করতে পারে। এছাড়া আমি তো আসলে চট্টগ্রামের যদি আপনি যান, 2-3টা আসন ভালো করার সম্ভাবনা আছে, আর বাকি আসনগুলো বিএনপি এবং তার জোটের লোকজন পাবে, ভালো করবে। তো সেখানে 50+ হয় তাদের জন্য কষ্টকর। এবং আমি শাহেদ ভাইয়ের সাথে একমত, বা শাহেদ ভাই বিভিন্ন জনা
পরিসংখ্যান দিয়ে যেটা বললেন, বিএনপি 200+ পাওয়ার কথা বাস্তব পরিস্থিতিতে আমি যতটুকু জানি। কিন্তু মূল চ্যালেঞ্জটা হবে বিএনপি এই ল্যান্ডস্লাইড ভিক্টোরির পরে আগামী 5 বছর যে সরকার কিভাবে পরিচালিত হবে, এই যে মানে অসহযোগিতা, ডিস্টার্ব, এবং বিএনপি কতটা সরকার পরিচালনা করতে পারবে 5 বছর দক্ষতার সাথে, এইটা হলো মূল চ্যালেঞ্জ। ভোট জেতাটা মূল চ্যালেঞ্জ আমি মনে করি না। আগামী 5 বছর সরকার পরিচালনাটা হবে মূল চ্যালেঞ্জ আমি মনে করি ব্যক্তিগতভাবে। আচ্ছা, আমরা আতিয়ার পারভেজ ভাইকে পেয়েছি। আতিয়ার ভাই শুনতে পাচ্ছেন? আপনি আপনি খুব সংক্ষেপে একটু বলবেন যে আপনার এলাকার পরিস্থিতিটা কি, খুলনা এলাকার পরিস্থিতি কি সর্বশেষ? আমরা আমরা আবার সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। শাহিদ ভাইয়ের কাছে আমরা যেতে চাই। শাহিদ ভাই, আমরা একদম শেষের দিকে এসেছি। আপনি একটু, একই সাথে জাতীয় নির্বাচন হচ্ছে, গণভোট হচ্ছে। হ্যাঁ, গণভোট নিয়ে আসলে কতটা সরকার মানুষকে অকিভাল করতে পেরেছে? আসলে গণভোট কি সঠিক যে গণভোট, সেই গণভোট হবে? না, পারে নাই, কারণ তারা একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে রাষ্ট্র কোনো একটা নির্দিষ্ট পক্ষের ব্যাপারে প্রচারণা চালাতে পারে না, নির্বাচন কমিশন পারে না। নির্বাচন কমিশন রাষ্ট্রীয় শ্রমিকদের, কর্মচারীদের বলে দিয়েছে যে কোনো পক্ষে প্রচারণা চালানো যাবে না। তারপর আমরা দেখেছি যে নানানভাবে এটার প্রচারণা থেমে গিয়েছে, এবং এটি নিয়ে তো নানান কথাবার্তা হচ্ছে, যেটা নাবিল বলল যে 5 বছর ধরে বিএনপি সরকার পরিচালনা করতে পারবে কিভাবে, সেটা শঙ্কা। সেই সংখ্যাটা আমি আরো দেখি যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। কিন্তু যদি না জয়যুক্ত হয়, আমার ধারণা যে রাজপথে আন্দোলন করার, সংসদ থেকে ওয়াকআউট করে একটা সরকারকে বেকায়দে ফেলার জন্য কোনো লেজিটিমেসি পাবে না বিরোধীরা। প্রক্সি মওদুদি যেসব পার্টি আমরা দেখছি রাস্তাঘাটে, জামায়াত ইসলামী, মাহফুজ আলমের কথায় ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, এনসিপি, এবি পার্টি, দিস আর অল আর প্রক্সি মওদুদি পার্টি। এক পার্টির নামে অনেকগুলো নাম ধারণ করে তারা চলে। এরা আর পাবলিক, এবং এরাই সবচেয়ে সোচ্চার গণভোটের পক্ষে। তো এরা আর কোনো ইস্যু পাবে না, যে বলতে পারবে না যে পাবলিক তো তোমাকে ম্যান্ডেট দিছে, এটা বাধ্যতামূলক করতে হবে। সুতরাং তারা যে পার্লামেন্ট থেকে পদত্যাগ করবে, একটা শূন্য পার্লামেন্টারি ঘোষণা করা, রাজপথ গরম করার, এই বিষয়গুলোর কোনো কজ তারা পাবে না। এজন্য আমি বলছি প্রয়োজনে জামাতে একটু বেশি আসন পাক, একটা ভদ্র বিরোধী দল হোক, কিন্তু গণভোটে যেন মানুষ হ্যার চেয়ে নাকে বেছে নেয়। আচ্ছা, আমরা আপনার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আপনি নায়ের পক্ষে অবস্থান করেছেন। এটা আসলে কেন? কেন? ওই যে আমি বললাম যে আমরা তো একটা স্থিতিশীলতা চাই। আমরা তো বারবার একটা বিনোদন রাষ্ট্র চাই না যে প্রতিদিন রাস্তায় বিক্ষোভ হবে, ও বিএনপি সংস্কার মানে না, এই জন্য কি 2000 মানুষ প্রাণ দিয়েছে রাস্তায়, এই জন্য যমুনা ঘেরাও, সংসদ ভবন ঘেরাও, শাহবাগ ঘেরাও, হাদির রক্ত বিফলে যেতে দিব না। দিস ইজ পাবলিক বিনোদন হয়ে গিয়েছে। কামন, এদেশের 20 কোটি মানুষ তারা পরিবর্তন চায়, তারা চাকরি চায়, দ্রব্যের মূল্যের কম চায়, জীবন ধারণের জন্য সহায়তা চায়, তারা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুত সুবিধা চায়, তারা হাসপাতাল বেটার ট্রিটমেন্ট চায়। এই সবই করতে হলে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান চায়, বাংলাদেশের ইকোনমিকে $1 ট্রিলিয়ন ইকোনমিতে উন্নীত করতে চায়। যেই ঋণের পাহাড় শেখ হাসিনা রেখে গিয়েছে সেটার জন্য আমরা শোধ করতে পারি, সেটার জন্য স্থিতিশীল অর্থনীতি চায়। আজকে সব দোকানপাট স্থবির, কারণ মানুষের হাতে পয়সা নেই, ক্ষুদ্র ব্যবসারা পথে বসার মতো অবস্থা। সেই জায়গায় যদি আপনি এই যে সংস্কার বিনোদনের নামে আপনি আরো 6টা মাস যদি এটা চলতে থাকে, এবং 6টা মাস চলবে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে, কারণ স্পষ্টভাবে বলা আছে যে জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে সেটা তো এখনো এনসিপি স্বাক্ষর করে নাই, কিন্তু ওরা সবচেয়ে বড় প্রচারণা চালাচ্ছে। তোমার যদি এটার মধ্যে এতই ভালো হয়ে থাকে, তা তুমি এখনো স্বাক্ষর করো নাই কেন? বরঞ্চ তাদের টিম জামাতকে দিয়ে তারা এইসব করাচ্ছে। দেখুন, বাংলাদেশের মানুষ সংস্কার বলতে বুঝে 3টা জিনিস। 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যেন পাওয়ার ট্রানজিশনটা স্মুথ হয়, পুলিশ যেন দলীয় কর্মীর মতো আচরণ না করে, আদালত স্রষ্টার পরে যেন ন্যায় বিচার পাওয়ার জায়গা হয়, ক্যাঙ্গারু আদালত যেন না হয়। এই সরকারের আমলেও কি হয়েছে? কথা আছে সবচেয়ে সিনিয়র ব্যক্তি বিচারপতি হবেন। ডক্টর ইউনূস লাস্ট যে সিনিয়র প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন, সেখানে সিনিয়রিটি মেইনটেইন হয়েছে? তো আপনি বলবেন এক কথা, সংস্কারের জন্য ডিরেকশন দিচ্ছেন এক কথা, আর আপনি নিজে করতে পারছেন না, সেটাকে একটা নির্বাচিত সরকারের ঘরে চাপিয়ে দিবেন, এবং সেটা না করতে পারলেই
বিএনপি তো তারা নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছে জুলাই সনদ, এবং তারা পাশ করলে বলবে আমরা নোট অফ ডিসেন্ট সহ যেহেতু স্বাক্ষর করেছি আমরা এই নোট অফ ডিসেন্ট সহই মানবো, বাকিটা মানবো না। তখন তারা বলবে যে না, ও বিএনপি সংস্কার বিরোধী, রাজপথের আন্দোলন হবে, পার্লামেন্ট থেকে পদত্যাগ করবে, শহীদের দোহাই দিবে, হাদি মঞ্চের ইনকলাবের হাদির দোহাই দিবে, দিয়ে এই যে ক্যাওয়াসটা হবে, উই ক্যান নট টলারেট দ্যাট ক্যাওয়াস। মানে এই কারণে হাদিকে আসলে এটা কি ওরা আসলে বিচারের জন্য নামেন? আপনি বলছেন যে কেওয়াজের কথা, মানে এটা কি হ্যাঁ কেওয়াজের একটা ওসিলা মাত্র? হ্যাঁ, এটা মানে আমি হাদি যেহেতু রাষ্ট্র নির্মিত একটা চরিত্র, আমি খুব বেশি কথা বলতে চাই না, আমি খুব ক্রিটিক্যাল তার মানে ব্যাপারে। রাষ্ট্র নির্মিত চরিত্র। হ্যাঁ, এটা আমি বলছি, ওপেনলি বলছি যে হাদি যদি বেঁচে থাকতো, আপনার আমার মতো সাধারণ মানুষ থাকতো, গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করত, সে কয়েকশো ভোট পাইতো, এবং আবার সে তার ওই ইনক্লাব কালচারাল সেন্টার নিয়ে এসে পড়ে থাকতো। আজকের যে হাদি কাল্ট ফিগার নির্মিত হয়েছে, এটা রাষ্ট্রের প্রযোজিত চরিত্র, এবং এই হাদি চরিত্রের মধ্যেই নিহিত আছে পরবর্তী ইসলামী বিপ্লবের বিনিয়োগ, যেটা এই নির্বাচনে যদি হা ভোট জয়যুক্ত হয়, দ্যাট উড বি আ বিগ ক্যাটালিস্ট ফর দ্য, এটাকে বলে অ্যানার্কিস্ট। আর যদি না ভোট জয়যুক্ত হয়, বিএনপি তো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সামনে তাদের সংস্কারের ওয়াদা করেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, তখন তারা বাধ্য হয়ে না তাদের নিজের ওয়াদার কারণে যেসব ওয়াদা তারা করেছে এগুলো বাস্তবায়ন করবে। কিন্তু হ্যাঁ ভোট জয়যুক্ত হলে তাদেরকে বাধ্য করবে এটাকে বাস্তবায়ন করতে, এবং ওটা নিয়ে আমরা একটা ক্যাওয়াস দেখবো। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড অ্যানাদার ক্যাওয়াস, কেননা আমাদের উই নিড টু মুভ ফরওয়ার্ড। দ্যাটস আমি বলেছি যে বিএনপি যদিও দল হিসেবে হ্যাঁ ভোটের পক্ষ নিয়েছে, আমি তো বিএনপির পদধারী কেউ না, আমি দেশের জন্য যেটা ভালো সেটা আমি মনে করি। অনেক নেতা উচ্চকক্ষে পিআর আসন্ন হইলে উচ্চকক্ষে যাওয়ার সুবিধার জন্য নিজের মত প্রকাশ করছে, নানা রকম পরামর্শ দিচ্ছে, বাট আই সি এ ক্যাওয়াস। আপনি যদি রাষ্ট্রকে কোথায় যাচ্ছে এই ক্যাওয়াসটা যদি না দেখতে পান, তাহলে তো ইউ আর নট এ গুড অ্যানালিস্ট। তো আমি দেখতে পাচ্ছি ক্যাওয়াস ইজ কামিং। যেই 9 মাস ধরে কেউ ঐক্যমত্যে আসতে পারে নাই, ঐক্যমত্যে আসতে পারে নাই বলে এনসিপি স্বাক্ষর করেন নাই, সেইটার একটা সাময়িক বিরতি এখন নির্বাচনের পরে, এটা নতুন ক্যাওয়াস, নতুন সেশন শুরু হবে। উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য সেশন, উই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড। দ্যাটস আমি বলেছি না ভোট জয়যুক্ত হলে দেশের জন্য মঙ্গল। আমরা একই প্রশ্ন নাবিল ভাইকে করতে যাচ্ছি। আমরা একদম শেষ শেষ প্রশ্ন আর কি। নাবিল ভাই, আপনার কাছে যেহেতু হা না গতকালকে সিদ্ধান্তটা হয়ে যাবে, আপনার পর্যবেক্ষণ কি অথবা আপনার অবজারভেশন কি? আমি এটাতে শাহেদ ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করছি। আমার অবজারভেশন হচ্ছে যে কেওয়াজ অনিবার্য, সেটা হা জয়যুক্ত হলেও কেওয়াজ হবে, না জয়যুক্ত হলেও কেওয়াজ হবে। আমি মনে করি যদি না জয়যুক্ত হয়, তাইলে এই যে প্রায় 2 বছরের মতো একটা সরকার চললো, তার লেজিটিমেসি তো থাকবে না। তারপরে না নাবিল, এটা মনে হয় একটু ভুল হচ্ছে। আচ্ছা, আমি শেষ করি। শেষ করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সেটা একটা প্রশ্ন, আরেকটা কথা হচ্ছে আমরা আসলে রাষ্ট্রের চরিত্রের কিছু পরিবর্তন আসলেই চাই। এই হা ভোট না ভোটে যে এজেন্ডাগুলো দাঁড় করানো হয়েছে, সব এজেন্ডার সাথে আমি একমত না। যেমন চারটা বিষয়ের জন্য আমি একবার হা বলবো, চারটাতেই আমার হা বলতে হবে, এইটাতে আমি একমত না। কিন্তু আমি চাই একটা উচ্চকক্ষ হোক, একটা চেক অ্যান্ড ব্যালেন্স হোক। আমি দেখছি, আমি যেটা আগেই বলছিলাম যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে, তাই এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার আছে। যদি না হয় ঘোড়ার মতো দৌড়াতে থাকবে, কোনো বিধিনিষেধ যদি না থাকে, তাহলে দুর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমরা এর আগে বাংলাদেশে যতগুলো ব্রুট মেজরিটির সরকার দেখেছি, সবগুলোর ক্ষেত্রে এরকম দুর্ঘটনায় কিন্তু পতিত হয়েছে, যেটা এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যে সরকারটা ছিল, নানা ষড়যন্ত্র, নানা কিছুর কারণে কিন্তু তাদেরকে বিপদে পড়তে হয়েছে, তাদেরও কিছু ভুল ছিল। তো সে কারণে আমি মনে করি আমার এই হানা ভোটের অনেক এজেন্ডা নিয়ে আপত্তি আছে, তারপরও আমি ব্যক্তিগত চাই, আমি মনে করি হা জয়যুক্ত হলে এটা দেশের জন্য তুলনামূলকভাবে ভালো হবে না এর তুলনায়। আমার এটা আমি কেন বলছি ওখানে করছি, এই সরকারের লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন নাই। 5 তারিখে যখন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠিত হলো, তখন কিন্তু হ্যানা ভোটের বিষয় ছিল না। সুতরাং লেজিটিমেসি নিয়ে প্রশ্ন নাই। হ্যানাটা কিন্তু উনি চাচ্ছেন চাপিয়ে যে দেওয়া সরকারের হয়েছে, এমনকি কিছু গণভোটের ধারণাটাও চাপিয়ে দেওয়া হয়েছে, বিশেষ কিছু ব্যক্তি চাপিয়ে দিয়েছেন, যে এটা দরকার ছিল না। সো লেজিটিমেসি নিয়ে প্রশ্ন নাই, সো ওইটা আমি পয়েন্ট মানি না। দ্বিতীয় কথা, উনি বললেন যেটা যে রাষ্ট্রের কিছু সংস্কার দরকার, যেটা না হলে এটা ঝামেলা। আই এগ্রি। আমি ওই যে বেসিক সংস্কারের কথা বললাম, 5 বছর পরপর যদি আপনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হন, দ্যাটস দ্য বিগেস্ট সংস্কার। আর কোনো শাসক যদি 5 বছর পরপর জনগণের সামনে যেতে হয়, সে স্বৈরাচার হইতে পারবে না। পুলিশ যদি নির্দলীয় আচরণ করে, সে স্বৈরাচার হবে না। বিচার কোর্ট যদি
ক্যাঙ্গারু আদালত না হয়, মানুষ ন্যায় বিচার পাবে। আমার এই রাষ্ট্রের চেয়ে বেশি কিছু দরকার নাই। সেই কারণে আমি বলছি যে যত কেওয়াস এড়িয়ে চলা যায়। আরেকটা কথা হলো যে এর আগে অ্যাবসলিউট মেজরিটিতে যেসব স্বৈরতন্ত্রের আবির্ভাব হয়েছে, দুর্নীতির আবির্ভাব হয়েছে, লিডারশিপ একটা বড় ফ্যাক্টর ছিল সেখানে। সো আপনাকে লিডারশিপের উপর ভরসা রাখতে হবে, আমি ভরসা রাখতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এর আগে বাংলাদেশ কোনো দিনের জন্য একটা গণতান্ত্রিক মধ্যপন্থার শক্তির বাইরে এইভাবে রাষ্ট্রীয় আয়োজন করে একটা দানবীয় ধর্মের নামে ফ্যাসিবাদী শক্তির উত্থানের জন্য কোনোদিন কাজ করে নাই। আমি দেখি ডক্টর ইউনূসের যে রেজিম এইটা আয়োজন করে রাষ্ট্রীয়ভাবে একটা ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি উত্থানের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করছে এই সংস্কার আলাপ এবং গণভোটের মধ্য দিয়ে। আই ওয়ান্ট দিস টু বি এন্ড। আচ্ছা, আমরা আবার ভেবেছিলাম যে আতিয়ার পারভেজ ভাইকে সর্বশেষ সংযুক্ত করার প্রচেষ্টা চালাবো, কিন্তু সেই সুযোগটা বোধহয় হবে না। হচ্ছে না। আতিয়ার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ওখানে আপনাকে দেখতে পাচ্ছি না, আমরা আপনাকে খুব সংক্ষেপে। আপনার ওখানে নেটওয়ার্ক দুর্বল, আমরা পরবর্তীতে আপনাকে যুক্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু বলবেন একই সাথে গণভোট এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। না, আমি শুধু খুলনা বিভাগের যে 36টি আসন তার মধ্যে শুধুমাত্র খুলনা 5 আসনের দিকেই সবাই দৃষ্টি টানে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ওই আসনকে কেন আসলে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হচ্ছে, কারণ সেখানে যে জামাত ইসলামের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ আলী আসগার লবি, তিনি বিসিবির সাবেক সভাপতি ছিলেন। তো ধানের শীষের প্রার্থীর সাথে দাঁড়িপাল্লার যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে এর আগে একটি এই সমীকরণ অনুষ্ঠানে আসলে বলেছিলাম যে সেখানে আসলে কি অবস্থা বিরাজ করছে। আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে ওখানে, নেটওয়ার্কের। আমরা পরবর্তীতে আবার অন্য কোনো প্রোগ্রামে যুক্ত করবো। আমরা যে সময়টা নিয়ে এগোচ্ছিলাম সেই সময়টা অলরেডি আমরা পেরিয়ে এসেছি। তারপরেও খুব সুন্দর আলোচনা হয়েছে। আমরা সর্বশেষ আমাদের বক্তব্য যে আমরা চাই সুন্দর একটি নির্বাচন, সুন্দর একটি ভোট গ্রহণ হোক, যার মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক, এই প্রত্যাশা আমাদের নিশ্চয়ই সবারই। এখানে অনলাইনে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সাথে। নাবিল ভাই এবং শাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল কলা কৌশলী দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।